আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি কাঠমান্ডু, নেপালে। এইমাত্র ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলাম। আমার পেছনেই হচ্ছে এয়ারপোর্ট। আজকে আমার নেপালের প্রথম দিন। আমি আমার নেপাল ট্যুরটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গেই থাকুন। এটি হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়া। এখন একটা ট্যাক্সি নিব হোটেলের উদ্দেশ্যে। তো এই ট্যুরে আমার সঙ্গে আমার বন্ধু এবং তার ওয়াইফ এসছে। আমরা একটা ট্যাক্সি নিলাম। এটা হচ্ছে পার্কিং লট, ট্যাক্সি পার্কিং এরিয়া। খুবই শান্ত পরিবেশ। Okay. It's a problem after like I said. এয়ারপোর্ট থেকে বাইরে যাচ্ছি নাগরকোটের দিকে। আমরা যাচ্ছি নাগরকোটের দিকে। How far the Nagarkot? 1 hour drive? 1 hour. 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ড্রাইভ নাগরকোট। এটা হচ্ছে 4000 নেপালি রুপি এই ট্যাক্সিটার ভাড়া। নেপাল একটা সুন্দর দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশ থেকে আপনারা যারা নেপালে ভ্রমণ করবেন তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে। আমি হোটেলে যে চেক ইন শেষে তারপরে ডিটেলস আপনাদেরকে আমি আমার ভিডিওতে বলব। এখানে মানুষ স্কুটি চালায় বেশি। স্কুটির একটা সুবিধা হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট কম হয়। লক্ষণীয় যে বাংলাদেশে আমি ড্রাইভিং দেখেছি, অনেক ক্রেজি ড্রাইভিং করা হয়, আঁকা বাঁকা এবং ফ্রিকোয়েন্টলি লেন চেঞ্জ করা হয়। কিন্তু এখানে দেখা গেছে যে গাড়িগুলো একটা লেনের মধ্যে থাকার চেষ্টা করছে, তারা লেন মেনে চলার চেষ্টা করছে। এবং দেখুন এখানে রেড লাইট পড়েছে, আমাদের গাড়িটা কিন্তু রেড লাইটে থেমে গেল। সিগন্যাল ব্যবস্থা মান্য করা হয় এই জায়গাতে। খুবই আঁকা বাঁকা পাহাড়ি পথ, বাঘ খুব বেশি। আমরা অনেক উপরে আছি এখন, লোকাল বাড়িঘর যারা কিনা পাহাড়ের উপরে বসবাস করে। এগুলো সব হোটেল। আমরা এইমাত্র মাউন্টেন ভিস্তা রিট্রিট নাগরকোট এখানে পৌঁছালাম। এই ছোট্ট গাড়িটিতে করে আমরা এসেছি। 4000 নেপালি রুপি নিয়েছে এয়ারপোর্ট থেকে।
যাই হোক, আপনাদেরকে সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তা আমরা এখন চেক ইন করবো। আমরা আগে আপনাদেরকে ভিউটা দেখিয়ে নিই, তারপর আমরা চেক ইন করতে যাচ্ছি। আসলে কত হাজার ফিট উচ্চতায় আছি সঠিক বলতে পারছি না, বাট মনে হচ্ছে আমরা অনেক অনেক উপরে আছি, অনেক উপরে পাহাড়ের। দেখুন, তো একটা জিনিস দেখুন, সোজা বরাবর তাকালে দেখা যাচ্ছে মেঘ, এবং এর অনেক নিচে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এইখানে শুধু হোটেল আর হোটেল, আর একটা সুন্দর পরিবেশ, ট্রেইল আছে, আমরা সেগুলো পরে এক্সপ্লোর করব। এখন আমরা চেক ইন করব। আমার বন্ধুদেরকে একটু দেখুন, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে, এবং স্বাগত জানানো হয়েছে হোটেলে একটা পরিয়ে দেওয়া হয়েছে, স্কার্ফ। এবার আমার লুকটা একটু দেখুন, যে দেখুন খুবই সুন্দর আতিথেয়তা। এটা হচ্ছে হোটেলের ইন্টেরিয়র, ওয়েটিং এরিয়া। ভিতরে খুবই সুন্দর। এটা হচ্ছে হয়তো বা সকালবেলায় ব্রেকফাস্ট বা বুফে, এটার জন্য এই স্পেসটি। এটি হচ্ছে আমার রুম 502, আর পাশেরটা হচ্ছে আমার ফ্রেন্ডের। তা আপনাদেরকে আমি রুম ট্যুরটা দিচ্ছি। দুটো বেড আছে এখানে, একটা সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। আর এখানে বসার জায়গা, টিভি আছে, এয়ার কন্ডিশনার আছে, সুন্দর একটা শ্যান্ডেলিয়ার আছে, আর এখানে মিনি রেফ্রিজারেটর। আর এখানে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, আর এগুলো হচ্ছে কিনে খেতে হবে। ফ্রিজের ভিতরেও যা আছে আপনি কিনে খেতে পারবেন। এখানে অ্যালকোহলও দিয়ে রেখেছে তারা। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল হোটেল, সেই জন্য সব ব্যবস্থাই আছে। আর এই পাশে হচ্ছে ক্লোজেট, কাপড় রাখার জন্য। আর এখানে হচ্ছে বাথরুম, ফুল বাথরুম। আর এটা হচ্ছে শাওয়ারের জায়গা। এবারে আপনাদেরকে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে একটা আকর্ষণীয় ভিউ। ব্যালকনি থেকে বাইরের যে ভিউটা দেখা যায়, সেই ভিউটা আমি আপনাদেরকে এবারে দেখাবো। দেখুন, ব্যালকনিতে একটা বসার জায়গা আছে এখানে, আর ব্যালকনিতে বসে বসে আপনি বাইরের একটা ভিউ দেখবেন। দেখুন কত সুন্দর একটা ভিউ। আর যদি একটু নিচে তাকাই, নিচেও বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, তারপর ক্যাফে আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এগুলো রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর মেঘ ভাসছে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি 3000 ফিট উচ্চতায় আছি। 3000 ফিট উচ্চতায় এই হোটেলটা বানানো হয়েছে। মেঘ ভাসছে আমার সামনে, মেঘ ভাসতে দেখা যাচ্ছে। আর মেঘের একটা ঝাপটা এখানেও আসছে, একটা ঠান্ডা বাতাস অনুভব হচ্ছে, খুব সুন্দর। এই ভিউটা আসলে তাকিয়েই দেখতে ইচ্ছা করে। যাই হোক, এবার একটু ফ্রেশ হব, তারপর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে।
একটা জিনিস না শেয়ার করে পারছি না, একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে যে আসলে দেখুন অনেক সময় ছোট ছোট জিনিস দিয়েও মানুষের মনকে জয় করা যায়। সেরকমই মন জয় করার মতো একটা কাজ করেছে এই হোটেল কর্তৃপক্ষ, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আসলে ভাবছিলাম যে শু পরে ট্রাভেল করছি, যদি একটা স্যান্ডেল হতো আসলে খুব ভালো হতো। আসলে এসে দেখি যে এই স্যান্ডেলটাই এইখানে পেয়ে গেছি। এটা আমার জন্য খুবই একটা মানে ভালো একটা জিনিস, আমি খুশি হয়ে গেছি আসলে এটা পেয়ে। একটা জুতো জোড়া পেয়ে আমি খুশি, এটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। 5 স্টার রেটিং ফর দিস হোটেল। আমরা এসছি লাঞ্চ করতে, আমার পেছনে হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে ভেতরে বসার জায়গা, আর এটা হচ্ছে বাইরে বসার জায়গা। আসলে ভেতরের চাইতে বাইরে বসাটাকেই আমরা প্রেফার করব, কারণ বাইরে বসে যে ভিউ দেখতে দেখতে যে লাঞ্চ করা অন্যরকম। লাঞ্চ ডিনার আমরা এই রেস্টুরেন্টে করব, আর বিকেলের স্ন্যাক্স খাবার জন্য হচ্ছে পাশে আরেকটা আছে, সেটা আমি পরে শেয়ার করব। দেখুন কত সুন্দর ভিউ, ভিউ দেখতে দেখতে লাঞ্চ। হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি পপকর্ন দেওয়া হয়েছে, আমাদের আসলে ক্ষুধাও লেগেছে। রেস্টুরেন্টে বসে থাকতে থাকতে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি। বাংলাদেশি যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টে পৃথিবীর 13টা দেশ ভ্রমণ করা যায়। একটা হচ্ছে নেপাল, মালদ্বীপস, আর হচ্ছে শ্রীলঙ্কা। আর এছাড়া 13টা দেশ আপনারা গুগল করে দেখতে পারেন, আপনারা অন অ্যারাইভাল ভিসা পাবেন। আপনাদের যদি রিটার্ন টিকিট থাকে সাথে, বা খরচ সাথে থাকে ডলার অথবা ক্রেডিট কার্ড, আই বিলিভ ডলার সাথে ক্যারি করা ভালো। হোটেল বুকিং, এয়ার টিকিট রিটার্ন প্লাস ডলার, যতদিন থাকবেন সেই পরিমাণ খরচ থাকলে আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে। আর মূলত যেই কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রি সহজেই ভিসা দিবে, কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিবে কিনা সেটাও একটা বড় বিষয়। তো সেই বিষয়গুলো জেনে ভালোভাবে তারপর আপনারা ট্রাভেল করবেন। সবচেয়ে বড় ইন্সপেকশন হচ্ছে আপনার বাংলাদেশে, যে আপনার রিটার্ন টিকিট আছে কিনা, আপনার ভিসা আছে কিনা, তারপর হোটেল বুকিং আছে কিনা, ডলার নিয়ে যাচ্ছেন কিনা, সেগুলো তারা দেখবে। এবং অনেক সময় ব্যক্তিগত বিষয়কেও প্রাধান্য দেওয়া হয় বাংলাদেশ এয়ারপোর্টে। ধরেন আপনি কার সাথে যাচ্ছেন, তারা সেটাও আপনাকে মানে বিবেচনায় আনবে, যে আপনি লিগ্যাল কারোর সাথে যাচ্ছেন কিনা, তারপর যে ব্যক্তির সঙ্গে যাচ্ছেন ধর্মীয় কোনো বিষয়ে আছে কিনা, অনেক বিষয় এগুলিতে ম্যাটার করে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ভিসা নিয়ে যাওয়াটা বেটার হয়। অন অ্যারাইভালের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় অনেক সময়। তারপর যারা চাকরি করেন যে কোনো কোম্পানিতে, তাদের এনওসি একটা লেটার দেখাতে হয়, যে কোম্পানিতেই চাকরি করেন না কেন, এটা প্রাইভেট হোক সরকারি হোক। এটা আসলে পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেম নেই, এটা বাংলাদেশে হয়তো বা আছে এই জিনিসটা। এটা হচ্ছে টিমোথি আলু, এটা হচ্ছে নেপালের একটা ফেমাস ডিশ। এটার দাম হচ্ছে 450 নেপালি রুপি। আর ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ধরুন এটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ নেপাল এয়ারপোর্ট থেকে। এখানে অন্য কোনো রেস্টুরেন্ট নেই বাইরে, এটা শুধুমাত্র তাদের প্রাইভেট ভেতরে, মানে হোটেলের ভিতরে রেস্টুরেন্ট। এখানে একটু খাবারের দাম বেশি। প্রত্যেকটা খাবার আমরা যেগুলো আজকে অর্ডার করেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনটার প্রাইস কত। আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, ফান্টা এবং স্প্রাইট। তো দেখুন স্প্রাইটের জন্য গ্রিন কালারের স্ট্র দেওয়া হয়েছে, আর ফান্টার জন্য এটার সাথে মিল রেখে অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। খাবার চলে এসেছে, দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ভেজিটেবল চিলি চিকেন। তো এই খাবারগুলো
যেমন ধরুন এটি হচ্ছে 550 নেপালি রুপি, এটা হচ্ছে 450, এটা হচ্ছে 750, এটা হচ্ছে 650। ওটা মনে হয় যে চিলি চিকেন বললো না, চিলি এইটা। সো নেপালে প্রথমবারের মতো নেপালি খাবার ট্রাই করব। আজকে আমাদের প্রথম দিন নেপালে, আমার বন্ধু এবং আমি এসেছি আমরা। তা আমার বন্ধুর এটা হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল। সো বন্ধু, তোমার কি অভিজ্ঞতা মানে এখানে এসে প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেলে? আসসালামু আলাইকুম, আমি এমডি সাজ্জাদ বলছিলাম। আমার বন্ধু জুনাইদ ইউএসএ থেকে আসছে বাংলাদেশে। আসার পরে বন্ধু অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে একটু বাইরে ঘুরতে যাবে আমাদের সাথে। তো যাই হোক, অনেক কষ্টে ছুটি ম্যানেজ করছি। আমি একটা প্রাইভেট জব করি। তো যাক, তারপরে সাকসেসফুলি আমরা ছুটি টিকিট কেটে এয়ারপোর্টে আসার পরে ফার্স্ট এক্সপিরিয়েন্স এয়ারপোর্টে আসলাম। এসে একটু ঝামেলা হয়েছিল। বাংলাদেশের এয়ারপোর্টে একটু হ্যাসেল আছে আমাদের। লং টাইম বিভিন্ন কারণে প্রথম ট্যুর করতেছি, কেন ট্যুর করতেছি, কি এটা অনেক কিছু জিজ্ঞাসা করার পরে যাক সাকসেসফুলি আমরা পারমিশন পাই। তারপরে আলহামদুলিল্লাহ নেপাল। আরেকটা জিনিস, যে যারা চাকরি করে তাদের এনওসি দরকার, কারণ এনওসি ছাড়া তাদেরকে বাইরে আসতে দিবে না। প্রতিষ্ঠান প্রাইভেট জব হোল্ডার, প্রাইভেট অথবা গভর্নমেন্ট হোল্ডার, দুইজনের ক্ষেত্রেই এনওসি বাধ্যতামূলক বাইরে। মানে এটা একদমই রিকোয়ার্ড এনওসিটা, যেটাকে বলে। এনওসি আনছিলাম। এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, রাইট? ওকে, দেখ আমি অনেক শিক্ষিত হয়ে গেছি মনে হচ্ছে। এনওসির মিনিং আমি জানি। যাই হোক, তো শেষ পর্যন্ত তো পৃথিবীর কোনো দেশে কিন্তু এনওসি চাওয়া হয় না, তুমি সেটা জানো কিনা? তুমি যাবা, জাস্ট টিকেট আছে, তুমি লিগালি যাচ্ছ। দেশ আর অন্য দেশের সাথে কি তুলনা হয় নাকি? আমাদের দেশ তো আমাদের দেশ, সোনার বাংলাদেশ। তো তুমি তো যে আমি একটা কথা, সরি আমি ইন্টারাপ্ট করছি, একটা জিনিস, যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা আমরা অনেক সময় কেয়ার করি না। ভিসা নিয়ে যাওয়া এক জিনিস, আর অন অ্যারাইভালের ক্ষেত্রে তুমি ধরো অনেক টাকা খরচ করে ফেলতেছো, টিকিট কেটে ফেলতেছো, হোটেল বুকিং করে ফেলতেছো, তুমি যখন যেতে পারছো না ওই দেশে, তোমার কিন্তু সবকিছুই মানে একদম ওয়েস্টে চলে যাচ্ছে, কারণ প্লেন ফেয়ারটা একদমই বাদ চলে যাচ্ছে। যারা এই ইয়েগুলা, একটা মানুষ অনেক স্বপ্ন দেখে বাইরে আসে, অনেক ইয়ে করে, ঝামেলা থেকে মানে অনেক ঝামেলা করে টোরে অনেক কিছু ই করে বাইরে ট্যুর দেয়। তো আসার পরে একটা টাকা পয়সা, টিকিট কাটা, হোটেল বুকিং, এগুলো অনেক কিছু করে। এটা তো আসার পরে হঠাৎ করে এয়ারপোর্টে যারা কর্মরত আছে তারা হঠাৎ করে তাদের ব্যক্তিগত একরকমের সিদ্ধান্ত বললে হয় এটা। কারণ আমার প্রথম এক্সপিরিয়েন্স তো, এর আগে অনেকের কাছ থেকে অনেক অভিযোগ শুনছি, আমরা ইউটিউবে ভিডিওতে দেখছি যে এরকম এয়ারপোর্টে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো আজকে অনেকটা এরকমেরই। তো তাদের একবার তারা ভাবলো না যে একটা মানুষ যাচ্ছে ট্যুর দিতে, এত টাকা হোটেল বুকিং দিচ্ছে, এয়ার টিকিট কাটছে, ক্যান্সেল করে দিচ্ছে। মানে কোনো রিজন, কোনো ব্যক্তিগত রিজন, মানে অনেক মানুষকে ক্যান্সেল করে দিচ্ছে, যেতে দিচ্ছে না। হ্যাঁ, এরকম কোনো ভাইটাল কোনো জিনিস না, জাস্ট ট্যুরে যাচ্ছে আমরা, ট্যুরিস্ট ভিসা, এনওসি আছে, আদার সব হোটেল বুকিং আছে, করা আছে। কিন্তু তারা হুট করে তাদের মন চাইছে, তারা ক্যান্সেল করে দিল। 5 মিনিটের জন্য তুমি চাইলে কিন্তু ফ্লাইটও ক্যান্সেল, দেরি হয়ে যেত, তাই না? আমাদের এত লেটে 5 মিনিট আগে আমাদেরকে ফ্লাইট ইয়ে করার ফ্লাইট ছাড়ার 5 মিনিট আগে আমাদেরকে সেই ইমিগ্রেশন থেকে রিলিজ দিছে। তো এর মধ্যে অ্যানাউন্সমেন্ট করতেছে ইয়ার থেকে যে দ্রুত আসতে হবে, নাম বারবার করতেছে। এটা একটা আতঙ্ক নিয়ে ট্যুরটা দিতে, মানে একটা হয়েছে। এটা পর্যন্ত আসতে পারছে অনেকের, এটা রিটার্ন দিয়ে দিচ্ছে যে আসতে পারেনি, কিভাবে কষ্ট করে তার টাকা খরচ করে সে স্বপ্ন নিয়ে আসছে এখানে, তাদেরকে সামান্য একটা সিলি কারণ দেখায় তাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছে। আর আরেকটা প্রশ্ন তোমার কাছে, বাংলাদেশের এয়ারপোর্ট, তুমি তো প্রথম বাংলাদেশের এয়ারপোর্ট আরো আগেও দেখেছো, তুমি ডোমেস্টিক ভ্রমণ করেছো প্লেনে, কিন্তু ইন্টারন্যাশনালি তুমি ধরো বাংলাদেশের এয়ারপোর্ট দেখলা আর এই যে নেপালের এয়ারপোর্ট দেখলা, মানে কোনটা কিরকম লাগলো, ভালো কোনটা? হ্যাঁ, এটা আসলে কি বলবো, নেপাল
শ্রীলঙ্কা, আর আরেকটা দেশ আছে আমরা মালদ্বীপস। বাঙালিরা, মালদ্বীপস না, মানে জাস্ট আমরা ছোট করে কথা বলি অন্যান্য দেশ রে, যেরকম নেপাল রে, শ্রীলঙ্কা রে, উগান্ডার সাথে তুলনা করি, উগান্ডারে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে বলি যে কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর তো, এটাতে দেখে বুঝলাম যে আসলে আমরা কত পিছায় আছি অন্যান্য দেশের থেকে। যাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি তারা অনেক আমাদের থেকে অনেক ব্রড মাইন্ডের, অনেক কিছু নিয়ে তারা মানে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়, মানুষ কিভাবে সার্ভিস ডেভেলপ করা যায়, কিভাবে মানুষের সবকিছু স্মুথনেস হয়। তো আর আমি যাওয়ার সময় দেখাবো নেপাল এয়ারপোর্টটা কত সুন্দর। শ্রীলঙ্কা, উগান্ডা এবং নেপালের লোকজনের কাছ থেকে বাংলাদেশের মানুষের শিখা উচিত আমি মনে করি। আমরা আসলে মুখে আমরা সবসময় নিজেদেরকে অনেক বড় সোনার বাংলাদেশে তৈরি করি, কিন্তু আসলে যখন কম্পেয়ার করা হয় অন্যান্য দেশের সাথে, সবচেয়ে গরিব যে ছোট যে দেশগুলোর আমরা ছোট করি সেই দেশের সাথে কম্পেয়ার করা, তাহলে বোঝা যাবে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের যে কি পার্থক্য। আমি তো নেপালে আসার পর থেকে, এয়ারপোর্টে ঢোকার পর থেকে এখন পর্যন্ত যেগুলো মানুষের সাথে মিট করছি আমাদের হোটেলে, রেস্টুরেন্টে, প্লাস রাইড করছি যে ভাই যারা ট্যাক্সি ড্রাইভার যারা, এদের ব্যবহার অমায়িক। এটা আমাদের মানে আমি আমার দেশে যখন জার্নি করি আমি একটা মানে সেফ ফিল করো না, একটা এখানে কিন্তু সেফ ফিল হয় জিনিসটা প্রতিটা জায়গায়। উঠতে গেলেও একবার জায়গা দুইবার ভাবি যে কোন বিপদ হবে কিনা, সে কোথায় নিয়ে যাবে, আমার গন্তব্যে না নিয়ে যে আমার কোনো হ্যারাসমেন্ট করবে কিনা। কিন্তু এখানে তাদের আচার ব্যবহার আসলে অনেক 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 ওই পার্থক্য আমাদের সাথে, এই আর কি। তো আরো আসি, আরো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মতামত শেয়ার করার জন্য। 3-4 দিন আসি, দেখি আরো ভালো লাগছে, আমাদের এক্সপেরিয়েন্স আরো শেয়ার করবো আমরা। তো অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লম্বা একটা ঘুম দিলাম, আসলে একটু টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে রাত 8:11। এখন ডিনার করতে যাব, হোটেল থেকে ফোন দিয়েছিল। এটি হচ্ছে রাতের ভিউ উপর থেকে। আর যদি একটু দূরে তাকাই, লাইট দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো হচ্ছে বাড়িঘর। আশপাশে অনেক বাড়িঘর আছে, পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে অনেক বাড়িঘর, সেগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র লাইটগুলো দেখা যাচ্ছে। চলুন তাহলে এবারে ডিনারে যাই। রাতের বেলায় কিন্তু খারাপ লাগছে না হোটেলটা দেখতে, রাতের বেলায় বিভিন্ন লাইটিং আছে, খুবই সুন্দর। হালকা বৃষ্টি এবং খুবই সুন্দর ভিউ, চমৎকার। আমার বন্ধুও কিন্তু ব্লগিং শুরু করেছে আমার ইনফ্লুয়েন্সে। আশা করি বন্ধু একটা ব্লগিং চ্যানেল খুলবে, সেটা আমি আশা করছি। এখানে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আমেরিকা থেকে আসছে, ফ্রেন্ডলি ট্রিটটা দিল আমাদের, নেপালের ট্যুরিস্ট ট্রিটটা দিল। বন্ধুকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা দেওয়ার জন্য। যাক, ব্লগিং আসলে এখন কোনো ব্যাপার না, সব জায়গা থেকে শেয়ার হলে আমরা আসলে অনেক কিছু দেখতে পারবো। বললাম যে তুমি যদি একটু শেয়ার করো বাংলাদেশের ভিডিও, তাহলে আমরা দেখতে পারবো সারা পৃথিবী থেকে। এখানে দোলনা, আমরা রাতের ডিনারে বসছি, বুফে খাবো ভাবছিলাম, বাট বুফে এখন খাচ্ছি না। আমরা তাওয়া রুটি আর হচ্ছে চিকেন কারি আর ডাল আসছে। তাওয়া রুটি এটা জাস্ট বাংলাদেশের যে আটা রুটি আছে এরকম, আসলে সেরকম ভারী কিছু খাবারের জায়গা নেই খাবারের মতো, সেই জন্য আমরা সিম্পল একটা খাবার নিয়েছি আর কি। ভেজিটেবল বা ডাল সেটা এখন আসছে। রাতের ডিনারটা শেষ করা যাক। নেপালে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমরা
বটলড ওয়াটার চেয়েছি, তারপরও আমাদেরকে মানে এখানে পানি দেওয়া হয়েছে যেটা কিনা মাটির নিচ থেকে ওঠে। রুমেও কিন্তু এই ধরনের বোতলের পানি, এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে না বা বোতলজাত পানি ব্যবহার করা হচ্ছে না। তার একটা কারণ হতে পারে যে এখানে প্লাস্টিকের বোতল যদি ব্যবহার করা হয় তাহলে এটা পরিবেশ নষ্ট হতে পারে। কেউ যদি ভুলক্রমে একটা বোতল বাইরে ফেলে দিয়ে থাকে তাহলে এটা পরিবেশ নষ্ট হবে। এছাড়াও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে টিস্যু এখানে ব্যবহার করা হচ্ছে, খুবই পাতলা, যেটা কিনা পানিতে ডিজলভ হয়ে যাবে, এই ধরনের একটা টিস্যু। এটাও যদি কেউ ধরুন খেতে খেতে আশেপাশে ফেলে দিল, এটা কিন্তু মিশে যাবে মাটির সঙ্গে, সেইভাবেই তৈরি করা। তো পরিবেশ বান্ধব অনেক জিনিস এখানে হয়তো বা তারা ব্যবহার করছে। এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ। এবারে আপনাদেরকে কিছু তথ্য আমি দিচ্ছি নেপালে ভ্রমণের ক্ষেত্রে। যেহেতু আমার চ্যানেলটা আসলে বাংলাদেশি এবং আমেরিকান বেসড, সো দুইটা তথ্য দিচ্ছি। কেউ যদি আমেরিকা থেকে নেপালে আসেন তাহলে তাকে $30 ফি দিতে হবে। ডিপেন্ড করে আপনি কতদিন থাকবেন, সর্বনিম্ন হচ্ছে $30। এটা অনলাইনেও পেমেন্ট করা যায়, আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন অথবা অনলাইনে অ্যাপ্লিকেশনও করতে পারেন। প্রথমে হচ্ছে ভিসা অন অ্যারাইভালের অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে অনলাইনে পেমেন্ট করতে হয়। অনলাইনের সিস্টেমটা খুবই সহজ। আর দ্বিতীয়ত, আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদের জন্য প্রথমবার বছরে একবার ফ্রি এন্ট্রি নেওয়া যায়। সেটাতে অপশন লেখা আছে 15 ডেজ ফ্রি, 30 ডেজ ফ্রি। ওই অপশনগুলো সিলেক্ট করলে আপনাকে কোনো টাকা দিতে হবে না, আদারওয়াইজ আপনাকে $30 দিতে হবে। আর প্লেনের ফেয়ার, অ্যাভারেজ ফেয়ার হচ্ছে 40 থেকে 42,000 টাকা প্রতিজন। প্রতি রাতে এক একটা রুম, আমরা যে হোটেলে আছি এটা হচ্ছে আপনার 11,000 টাকা করে। এখন আসলে অফ সিজন চলছে, আমাদেরকে ডিসকাউন্ট হয়তো বা দেওয়া হয়েছে। $173 প্রয়োজন হয়েছে এটা বুকিং দেওয়ার ক্ষেত্রে। দুইটা রুম নিয়েছি আমরা, টোটাল এসছে 176। টোটাল ধরুন আপনার 22,000-এর মতো এসছে বাংলাদেশি টাকায়, যেটা কিনা তাহলে একটা রুম হচ্ছে 10,500 করে পড়েছে। আপনারা হোটেলের রিভিউগুলো দেখতে পারেন, যেগুলো 9 পয়েন্ট, 8 পয়েন্ট, এগুলি হচ্ছে ভালো হোটেল। রেটিংগুলো booking.com-এ দেখতে পারেন। আর আমরা এটি বুকিং করেছি অ্যাগোডা নামে একটা অ্যাপ আছে, সেটা থেকে বুকিং করা হয়েছে। আসলে কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটাতে কম। booking.com-এও আমরা সেম হোটেলটা দেখেছি, সেটাতে কিন্তু রেট অনেক বেশি এসেছিল। ওইখানে হয়তো বা ডিসকাউন্টটা দেওয়া ছিল না, হয়তো বা সিজনাল টাইমে সেটা প্রাইস ছিল অনেক বেশি। তো অ্যাগোডাতে দেখাচ্ছে যে 63% আমরা ডিসকাউন্ট পেয়েছি। 3-4 গুণ বেশি প্রাইস ছিল আপনার booking.com-এ। আমি আসলে জানতাম না, আমার বন্ধু সেটা বের করেছে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার ফিরে আসব। নেপালের কিছু সাইট সিইং করবো আমরা হোটেলের আশপাশের, এবং আরেকটা হোটেলে আমরা চেক ইন করব। সেই হোটেলের ট্যুরটিও আপনাদেরকে আমি দিব। আর এই হোটেলের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই হোটেলের খাবার যথেষ্ট পরিমাণে ভালো এবং স্টাফরা যথেষ্ট আপ্যায়ন করেছে, অসাধারণ আমি বলবো। এইটার রেটিং হচ্ছে 10/10। আমি হাইলি রেকমেন্ড করছি এই হোটেলটি। নেপালের মানুষ আসলে অনেকটাই মানে ভালো মানুষ আমি বলবো, আমাদের বাংলাদেশের তুলনায়। এটা আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখনই সেটা পার্থক্য বুঝতে পারবেন। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে তারপর নেপালের এয়ারপোর্ট অনেক উন্নত, অনেক পরিচ্ছন্ন, অনেক সুন্দর। আজকে যেটা দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টে, যে একটা মানে ডেস্কগুলো যেখানে ইমিগ্রেশন হচ্ছিল, এখানে ধরুন আপনার চামড়া উঠে গেছে, মানে দেখতে এতটা বিশ্রী। আমি জানি না কর্তৃপক্ষ কেন এগুলো নজর দিচ্ছেন না।
ফ্লোরের টাইলস ভাঙা, টাইলস উঠে গেছে, বিভিন্ন ধরনের কালার, তারপরে হচ্ছে লাইটের এক এক কালার, মানে সবচেয়ে বিশ্রী যদি কোনো এয়ারপোর্ট থেকে থাকে বাংলাদেশের এয়ারপোর্ট অন্যতম এর মধ্যে হবে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। কেউ যদি প্রশাসন থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তারা আশা করি এই বিষয়টা আপনারা আমলে নেবেন এবং সেটি একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলবেন। তাহলে আমাদের পর্যটক বাড়বে, দেশের উন্নতি হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধু আমাকে কল দিয়েছে পাশের রুম থেকে যে আমি যেন একটু মেঘ দেখতে বাইরে আসি। আসলে এখন মেঘগুলো খুবই কাছে এসছে। তো এই হচ্ছে আমার বন্ধু, একবারে চাদর টাদর পরে সে এসছে মেঘ দেখার জন্য। ও মাই গুডনেস, একটা অসাধারণ দৃশ্য, মানে মেঘে সবকিছু ঢেকে গেছে পরিবেশটা।